দিস ইজ দ্য থিং উইচ আমাদের ভারত দেখতে চাইছিল। আমরা ওদেরকে দেখাচ্ছি, পুরো বিশ্ব আপনার মাধ্যমে দেখছে যে ভারতীয় সেনা যেটা আছে ডিফেন্স ফোর্স কি করে কাজ করে আর কি করে ওরা চলছে, রাইট? তো আপনাকে আমি বলছিলাম যেটা গোল্ডেন পিরিয়ড, ওই গোল্ডেন পিরিয়ডের কথা আমরা বলছিলাম। ওই গোল্ডেন পিরিয়ডে আপনি যদি রাখবেন, ওর মধ্যে কি আছে? টাইম, টার্গেট সিলেকশন, SWOT অ্যানালিসিস, স্ট্রেংথ উইকনেস অপরচুনিটি থ্রেট, ইন্টারন্যাশনাল মোবিলাইজেশন, আমাদের যে রিসোর্সেস আছে ওটা কি করে করতে পারি, আমাদের অপশন কোথায় হবে। আমি তো বললাম ওয়েন, ওয়্যার, হোয়াট অ্যান্ড হাউ, এই চারটা জিনিসের আপনার জবাব ওরা আনার চেষ্টা করবে। অ্যান্ড এই চারটে জিনিস যেটা আওয়াজ করার পর ওরা অ্যাকশন নেবে। কোনো তাড়াহুড়ি নয়। আমরা যে পাকিস্তান যেটা বিল্ড করেছে, এই যে ট্র্যাপ বিল্ড করেছে, এর মধ্যে ইন্ডিয়া কিন্তু পা দেবে না। অ্যান্ড দিস ইজ দ্য এন্ড অফ জেনারেল আসিম মুনির। জেনারেল আসিম মুনির আর উনি জেনারেল আসিম মালিক যিনি DGISI আছে, ওদের 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 শেষ হওয়ার টাইম এসে গেছে। এটা টাইম এসে গেছে that they have to now go. এটা আসিম মুনির and ওদের DGISI নলেজ ছাড়া এটা কাজ হতেই পারে না। তাই জন্য দিস ইজ দ্য চ্যালেঞ্জ, রাইট? নাম্বার 1। নাম্বার 2, প্রত্যেকটা লোক আমরাও দেখেছিলাম, দিস ইজ দ্য সামার অফ কমফর্ট। আমরা যতগুলো ইন্টেলিজেন্স সেন্সর ছিল ওয়েস্টার্ন বর্ডার, যেখানে পাকিস্তান দেখছি, ওদের মধ্যে একটা ইকোসিস্টেম আছে। কিন্তু ওর আগে এটা আপনারা যদি পাকিস্তান ইন্ডিয়া বাইনারি দিয়ে দেখেন, তাহলে আমার মনে হয় আপনারা ভুল করছেন। এর মধ্যে ওর থেকে বড় জিনিস আছে। আপনি মনে রাখবেন, এই 2010 মার্চ 2010-এ যখন বিল ক্লিন্টন আসছিলেন এই কাশ্মীরে, এই চিট্টি সিংপুরাতে মোর দেন 36 হিন্দু শিখদের মারা হলো, রাইট? এখন জেডি ভান যখন এখানে আছেন, তখন এই ঘটনাটা করা হচ্ছে, যখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এখন যখন মিডল ইস্টের জার্নিতে গেছিলেন। তার মানে দিস হ্যাজ বিন হাইলি প্ল্যান্ড। দিস প্ল্যান, ইট ইজ এ স্ট্রাকচার্ড একটা প্ল্যানিং করে করা হয়েছে, জানেন? মানে আপনি কি বলছেন যে এই মেসেজটা ওই স্যাম আঙ্কেলদের দেওয়া হচ্ছে? স্যাম আঙ্কেল থেকে বেশি আপনি ইসরায়েল, আপনি দেখুন 2008-এ আপনি যদি নারিমান হাউস আজকেও যান, আপনি সারপ্রাইজ হয়ে যাবেন, ওখানে কেউ পৌঁছতে পারে না। আমরা তো গিয়েছিলাম ওখানে পোস্ট অপারেশন দেখতে গিয়ে, ওই পেট্রোল পাম্পের কাছে দিয়ে একটা গুলি দিয়ে, ওটা নারিমান হাউস, যেটা চাওয়াট হাউস বলি, ওখানে আপনি পৌঁছতে পারবেন না। তার মানে ওরা যে টার্গেট সিলেক্ট করেছিল, ওর মধ্যে ইসরায়েলিরা ছিল। তার মানে ওরা দে আর মুভিং বিয়ন্ড India Pakistan binary. Oh, they are going beyond something which is to understand by the world that this hit is not in India. এটা ভারতের উপর আক্রমণ নয়, এটা আপনার আক্রমণ আছে ইসরায়েলিদের, জুসদের উপরে। এইটা আক্রমণ আছে আর আপনার একটা আমেরিকার গ্রোয়িং ইনফ্লুয়েন্স ইন দ্য রিজন। এইটা ইনফ্লুয়েন্স আছে আপনার ইন্ডিয়ান এই যে আমেরিকা আর ইসরায়েলের সঙ্গে যে আমাদের রিলেশনটা হচ্ছে, ওর উপরে একটা অ্যাটাক আছে, রাইট? এইটা আপনাকে জানতে হবে। আর এইটাই তাই জন্য আমরা বলছি না, মানে আমার এখানে একটা প্রশ্ন। আসিম মুনির তার ভিডিও আমরা দেখেছি যেটা ভাইরাল হয়েছে, উনি বলছেন যে মুসলমান হিন্দু এরা একসঙ্গে থাকতে পারে না, অন্য কোনো ধর্মের লোকের সঙ্গে থাকতে পারে না। এবারে যখন অ্যাটাকটা হলো, তখন আমরা দেখলাম ধর্ম পরিচয় জেনে জেনে অ্যাটাক হলো, কালমা পড়তে পারেন কিনা সেটা জেনে অ্যাটাক হলো, তারপর হিন্দুদেরকে মারা হলো। আপনি কি বলতে চাইছেন যে এটা শুধুমাত্র হিন্দুদের ওপর অ্যাটাক নয়, অন্য মানে মুসলিম ছাড়া অমুসলিম অন্যান্য সব সম্প্রদায়ের মানুষকে, সব ধর্মের মানুষকে বার্তা দেওয়া হলো? দেখুন, এটা শুধু একমাত্র রিজন নয় যেটা আপনি বলছেন, শুধু আসিম মুনিরের কথা বলে ভালো হবে না। এখানে ওয়াক, এই আমাদের পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদে আপনি দেখলেন কি করে হিংসাটা হলো, রাইট? এটা অনলি প্লেস যেখানে আপনার হিংসাটা হয়েছে, আপনার এটা ওয়াক আছে, 370 আছে। আমি আপনাকে 10 থেকে বেশি কারণ বলতে পারি, এর জন্য ছোট ছোট কারণ, যার মধ্যে জেনারেল আসিম মুনির আছে। এটা কারণ নয়, এটা জেনে বুঝে ওটা করা হয়েছে। কি জিনিসটা অ্যাকচুয়াল কন্ট্রোল কোনো অন্য জায়গা আছে। যখন আমরা এই আজমল কাসাব নিয়ে আপনাকে বুঝিয়ে দিই, যখন আজমল কাসাবের ইনভেস্টিগেশন চলছিল, ওখানে কি ছিল প্রথম প্রায়োরিটি, কি এরা কারা করেছে? এরা 10 জনই আছে, ওদেরকে ওরা তো একটা ইন্ডিয়ান সিম দিয়ে কথা বললো, তাহলে ওই ইন্ডিয়ান সিম কোথেকে এসছে, রাইট? আর কারা আছে যারা ওদেরকে শেল্টার দিল, ওদের কারা ইয়ে ছিল? তো আজকে যেটা আছে, আপনি যে আসিম মুনিরকে আপনি করছেন, ও তো স্টুজ, ও যে পাকিস্তান আর্মি, তোর পজিশন ইজ ভেরি ব্যাড। আপনি ওদের অফিসার গুলো আপনারা নিজে বলেছেন, এটা সবাই পুরো বিশ্ব জানে এটা, কি ওদের অফিসার বলেছে আপনি ছেড়ে দিন। এ পোর্শন অফ দ্য পাকিস্তান পিপল, দিস ইজ अगेंस्ट देम। ওরা তো চাইছে কি আসিম মুনির চলে যাক। উনি বালুচিস্তান সামলাতে পারছেন না, উনি খাইবার পাখতুনখোয়া সামলাতে পারছেন না, উনি পিওকে সামলাতে পারছেন না। বেশ, ওনার থেকে স্যার আপনাকে একটু বিরত করব, আমরা পরের আলোচনায় যাব যে এরপর কি ভারতের স্ট্রং স্টেপ কি হবে।
সবাই আলোচনা করছেন যে এবারে ঝাঁপিয়ে পড়তে হবে, এয়ার স্ট্রাইক বা সার্জিক্যাল স্ট্রাইক করে হবে না, এবারে স্ট্রং অ্যাকশন। সেই স্ট্রং অ্যাকশন কি? স্ট্রং অ্যাকশন কি কোনো রকম ভাবে সেটা নিউক্লিয়ার অ্যাকশনের দিকে টার্ন করতে পারে? স্ট্রং অ্যাকশন বলতে কি হতে পারে? আমরা এয়ার স্ট্রাইক দেখেছি, আমরা সার্জিক্যাল স্ট্রাইক দেখেছি। এই ঘটনাগুলো মানে 2014 পর থেকে যা যা আমরা দেখতে পেলাম, 19 সালে যা আমরা দেখতে পেলাম, মানে মোদি গভর্নমেন্ট আসার পর থেকে ভারতীয়রা অনেক বেশি করে এই সার্জিক্যাল স্ট্রাইক, এয়ার স্ট্রাইক এই কথাগুলোর সঙ্গে পরিচিত হয়েছে। আমার কথা হচ্ছে যে এরপর স্ট্রং অ্যাকশন কি হবে? ভারত তো চুপ করে থাকবে না, আর যদি চুপ করে না থাকে তাহলে ভারতের অ্যাকশন কি হতে চলেছে? বহু সুন্দর, ভালো কোয়েশ্চেন করেছেন আপনি। আমি তো বললাম আপনাকে আগে, আমি এক্সাম্পলটা দিব আপনার। 1999-এ কার্গিল যুদ্ধ টাইমে সেম টাইপ অফ ডিলেমা ইন্ডিয়ার কাছে ছিল কি আমরা অ্যাটাক করব কি করব না। আপনাকে এখন বলে দিই, পাকিস্তানের সঙ্গে আমরা 3 রকমের অ্যাকচুয়ালি বাউন্ডারি শেয়ার করি। একটা ইন্টারন্যাশনাল বর্ডার আছে, যেটা আপনার গুজরাট থেকে আমাদের কাশ্মীরের উপত্যকা আছে, তারপরে লাইন অফ কন্ট্রোল আছে, রাইট, আর তারপরে এজিপিএল আছে, অ্যাকচুয়াল গ্রাউন্ড পজিশন লাইন, আপনি জান এটা। তারপর একটা সাকসাম ভ্যালি আছে, যেটা পাকিস্তান ইলিগলি চায়নাকে সারেন্ডার করেছে, ওটা আমাদের মাটি। তো এই পাকিস্তানের সঙ্গে যখন আমরা বর্ডারের কথা বলছি, এটা 3 আর একজন সাকসাম ভ্যালির কথা আমরা বলছি, জানেন। তো আমরা 99-এ যখন কার্গিল যুদ্ধ হয়েছিল, ও সময় আমাদের এই ডিলেমা ছিল কি আমরা নিউক্লিয়ার আমরা কত দূর যেতে পারি পাকিস্তানের ভেতরে। অনেকগুলো ডিপ্লোম্যাটিক লোক বললো পাকিস্তান ইজ এ রোগ স্টেট, নিউক্লিয়ার হবে, রাইট, নাম্বার 1। নাম্বার 2, সেম 2008 যখন মুম্বাইতে এরকম সিমিলার টাইপ অফ সিচুয়েশন ডেভেলপ হয়েছিল, তখনও বলা হয়েছিল যে ওকে উই আর নিউক্লিয়ার স্টেট, ওরাও নিউক্লিয়ার স্টেট কি হবে, রাইট। এখন ইসরায়েল মতন ছোট্ট দেশ, ইরান যারা নিউক্লিয়ার এখন ডেভেলপ করছে, ওদের তো সেন্ট্রিফিউজ গিয়ে মেরে আসলো। আমি তো বলবো আজকে কনসিডার দিস, ওদের যে কাহুটাতে আপনার নিউক্লিয়ার ইনস্টলেশন আছে, ওদের চাগাই হিলসে যেটা আন্ডারগ্রাউন্ড বাংকার আছে, ওর মধ্যে প্রিএমপ্টিভ স্ট্রাইক করে ওদের নিউক্লিয়ার ফ্যাসিলিটিটা শেষ করে দাও। এইটাই আমার মনে হয়, ওটা নিউক্লিয়ার ফ্যাসিলিটি শেষ করে দিলে আজকে পাকিস্তানের 10 প্রজন্মর ওদের ক্ষমতা হবে না আর কথা বলার জন্য, রাইট। ওরা নিজেই ভেঙে পড়বে, নিজে বেটেই ভেঙে পড়বে। তাহলে আমি যে ইসরায়েল থেকে আমি আপনাকে কোট করে বলছি, ভয় করো না, ভয় করবো না আমরা। ওদের নিউক্লিয়ার ফ্যাসিলিটি আমাদের কাছে পুরো যদি ইন্টেলিজেন্স থাকে, ওদেরকে ধ্বংস করে দেওয়া আমাদের প্রথম কাজ হওয়া উচিত। এইটাই আমরা চাই, এটাই স্ট্র্যাটেজিক। আর আমাদের 10 জেনারেশন they will remember this government for the 56 ইঞ্চিনা that আমরা পাকিস্তানের যে সো কল্ড নিউক্লিয়ার ইনস্টলেশন শেষ করে দিলাম। তারপর আমাদের ওদের সঙ্গে আলোচনা হবে যে চলে। আপনি বলছেন পাকিস্তান আর্মি সিচুয়েশন আপনি দেখুন, আমরা কোনোদিন এটা ডিসকাস করিনি, বিকজ আমরা অন্য দেশের কোনো আর্মি আর এদিনে কথা বলার আমাদের উচিত না যতদিন আমাদের আছে না। পাকিস্তান আর্মি আজকে 3টে ফ্রন্টে লড়ছে, 3টে ফ্রন্ট। একটা বালুচিস্তানে লড়ছে, আপনি টানেলে দেখলেন কি হলো, কচু কাটা করা হলো। আপনি খাইবার পাখতুনখোয়া, ওদের মৌলানা ফজলুর রহমান ওদের সিনেটে কথা বলছে কি অনেকগুলো পুলিশ স্টেশনে ওরা মুখ খুলতে পারছে না, ওখানে কেউ নেই। আর এবার তো